আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে শবনম বুকটি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 30 বছরের মধ্যে রেকর্ড দাবদাহ আর ঘন ঘন লোডশেডিং এ সারা দেশে বিপর্যস্ত জনজীবন, রোগী বাড়ছে হাসপাতালে, তাপদাহ সমস্যা কমছে না জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতে জোড়াফুলের মামলায় 3 জন শনাক্ত, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে সরকার কঠোর অবস্থানে, দেশি বিদেশি চাপ নেই বলছেন মন্ত্রীরা। কলাবাগান খুনিদের আড়াল করতে মন্ত্রীরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দোষারোপ করছেন, অভিযোগ নেতাদের, রাজনৈতিক সমঝোতার তাগিদ বিশিষ্টজনদের। এবং বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের শেষ দিন কাল, গ্রাহকদের ভিড়ে হিমশিম খাচ্ছেন মোবাইল অপারেটররা, সময় বাড়বে কিনা সিদ্ধান্ত কাল জানিয়েছেন তারানা হালিম। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গত 30 বছরের তাপমাত্রা আর বৃষ্টিপাতের হিসেবে সবচেয়ে বেশি গরম পড়েছে চলতি এপ্রিলে। তীব্র তাপদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং এ হাঁপিয়ে উঠেছে নগরবাসী। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে আশ্বাস দিয়ে লিখেছেন, শুক্রবারের মধ্যে স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি, তবে সুখবর শোনাতে পারছে না আবহাওয়া অফিস। আগামী 2-3 দিনে তাপদাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তাপদাহ আর লোডশেডিং এর বিড়ম্বনা কমাতে চার্জার ফ্যান কেনার দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার রাজধানীর স্টেডিয়াম মার্কেটে ছিল ক্রেতার ভিড়, যাদের অধিকাংশই খুঁজে ফিরেছেন চার্জার ফ্যান। একে তো তাপদাহের তীব্রতা, দ্বিতীয়ত লোডশেডিং এর বিড়ম্বনা। চার্জার ফ্যানই যেন এখন দিতে পারে গরমের তীব্রতা থেকে মুক্তি। বাসাবাড়িতে যেগুলো হচ্ছে খুব অনেক ডিস্টার্ব করতেছে, যেটা অসাধারণভাবে আর কি কল্পনা করা যায় না। ঠিকমতো কারেন্ট থাকে না, ফ্যান চলে না, তাতে গরমের থেকে রেহাই পাওয়ার জন্য একটা চার্জার ফ্যান কিনে কোনোরকম বাঁচার জন্য এখানে এসেছি। লোডশেডিং প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, নৌযান শ্রমিকদের আন্দোলনের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানি তেল পৌঁছানো সম্ভব হয়নি, তাই বাধাগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ উৎপাদন। যদিও শুক্রবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এইদিকে দুপুরে রাজধানীর তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস থাকলেও মানুষের চোখে মুখে ছিল তার চেয়ে বেশি তীব্রতা। গরমে কিছুটা আরাম পেতে অনেক পথিকে ছুটেছেন রাস্তার পাশে শরবতের দোকানে। তাপদাহের সুবিধা উপভোগ করেছেন শরবত বিক্রেতারা। প্রচন্ড গরম এবং এতে নাবিশ্বাস দম পাওয়ার মতো জায়গা নেই, যার জন্য একটু ঠান্ডা পানি খেলাম স্বস্তি পাওয়ার জন্য। নিজে গরমের দিন তো এখন চাহিদা আছে, বেছে নেওয়া বেশি, সব দিকেই মনে করেন পাবলিকে খায়া শান্তি পায়। তাপদাহ থেকে সহজেই নিস্তার মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, মে 2 তারিখের আগে তাপদাহ কমার কোনো আভাস মিলছে না। সারা দেশের যে সার্বিক অবস্থা, তাতে স্বস্তির খুব একটা খবর আগামী 2 দিনের মধ্যে আমরা দিতে পারছি না। অবকাঠামো ও মানুষের চাপে রাজধানীর তাপমাত্রা থার্মোমিটারে যা ওঠে তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি অনুভূত হয় বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ঢাকা শহরের যে সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বৈশাখের তপ্তদাহে স্বস্তি নেই জনজীবনে। তীব্র তাপদাহে বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অবস্থা নাকাল। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। নেহায়েত প্রয়োজন ছাড়া দিনের বেলা অসহনীয় রোদে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই, সাথে আছে লোডশেডিং এর যন্ত্রণা। সব মিলে এই গরমে স্কুলগামী শিক্ষার্থী ও ছোট্ট শিশুদের নিয়ে আরেক প্রস্থ ক্লান্ত হচ্ছেন অভিভাবকরা। গরমে না বাইরে বের হওয়া যাচ্ছে, না ঘরে থাকা যাচ্ছে, এমনটাই দোটানায় কাটছে মানুষের জীবন। গত 25 দিন ধরে যশোরে 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। রোদের প্রখরতায় আর গরমে সকাল 10টার পর থেকে যশোরের রাস্তায় বের হচ্ছেন না মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাপদাহে চলাফেরা করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যুতের অত্যন্ত সমস্যা, গরমে খুব কষ্ট হচ্ছে, গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না। এই অবস্থায় বেশি করে পানি, শরবত এবং মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়াই শ্রেয় বলে মনে করছেন তারা। উত্তরের জেলা পাবনায় তাপমাত্রা ওঠানামা করছে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। গরমে হাঁসফাঁস করছে শিশু, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ। রোদের তীব্রতা থেকে বাঁচতে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। এদিকে নাটোরে অতিরিক্ত তাপদাহে কাজে নামছেন না অনেক শ্রমিকরা। প্রশান্তির জন্য বেড়েছে শরবত খাওয়ার ধুম। অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি কাহিল শিশুরা। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এর কারণে মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। এখন প্রচন্ড গরম, এই গরমে বারবার বিদ্যুৎ আসতেছে, কিছু সময় থাকছে, অনেক সময় থাকছে না। এটা আমাদের কাছে অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরমের জন্য বাচ্চাকে তাপ খাওয়ানোর জন্য নিয়েছি। তারা থেকে বেলা শরবত খেয়ে
ক্যালাউতরা গরমের ইয়েটা দূর করার চেষ্টা করছি। গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এই তাপদাহের হাত থেকে বাঁচতে বেশি করে পানি পান সহ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কলাবাগানের জোড়া খুনের ঘটনায় ৩ জন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের কথা নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুনিদের ফেলে যাওয়া আলামত ও কলাবাগান ও মিরপুর রোড এলাকার বেশ কয়েকটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জোড়া খুনের ঘটনায় ৩ খুনিকে শনাক্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই হত্যাকাণ্ডের তদন্তে মার্কিনিরা সাহায্য করতে চায় এবং সরকারও সহযোগিতা নিতে রাজি। তবে তারা ঠিক কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া অভিজিৎ হত্যাকাণ্ডে তদন্তে এফবিআই সহযোগিতা তেমন ফলপ্রসূ হয়নি বলেও জানান আসাদুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে টার্গেট কিলিং বেড়েছে, এটি শতভাগ বন্ধ করা সম্ভব নয়। ৩ জন আমাদের শনাক্ত করে আমরা আমাদের বিভিন্ন পত্রিকায় আপনারা দেখেছেন। আমরা এগুলো আর এখন কিছু বলতে চাচ্ছি না, আর কয়েকদিন পরে আমরা সব জানাবো। এদিকে যারা অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে চায় তারাই দেশে একের পর এক গুপ্ত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটছে তার ব্যাপারে সরকার কঠোর অবস্থানে আছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত 14 দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন এবং 71-এর ঘাতকদের যারা বাঁচাতে চায় তারাই টার্গেট কিলিং চালিয়ে দেশকে অস্থিতিশীল করছে। আজকে সুখবীরভাবে চক্রান্ত করা হচ্ছে যে আবার যেন পরিস্থিতি সৃষ্টি করে একটি অসাংবিধানিক পদ্ধতিতে দেশের ক্ষমতা পরিবর্তন করা যায় এবং এই 71-এর ঘাতকের বিচার বন্ধ করা যায়। এ ব্যাপারে অত্যন্ত স্পষ্ট কথা, আমাদের এই সমস্ত লক্ষ্য নেই এই ধরনের হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে। এদিকে রাজধানীতে লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার গুপ্ত হত্যা নিয়ে কোনো রকম চাপের মধ্যে নেই। তারা কনসার্ন দেখিয়েছেন, সেটাকে আমি চাপ বলবো না। আমাদের কাজ আমরা সুষ্ঠুভাবে করে যাচ্ছি, এখানে আমরা কোনো চাপ ফিল করছি না। অন্যদিকে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়ি এলাকায় আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। কোনো হত্যাকারী, কোনো খুনিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কলাবাগানের জোড়া খুনের দায়ীদের বিচারের আওতায় না এনে তাদের আড়াল করতেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল মন্ত্রীরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, সরকার পুলিশ র্যাব দিয়ে জনগণের বিরুদ্ধে লড়াই করছে। হত্যা গুমের রাজনীতি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল্লাহ আল নোমান। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপির আমলে গ্রেফতার করা জঙ্গিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিকট আমাদের বক্তব্য হলো, 2014 সালের 24শে ফেব্রুয়ারি আপনারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করুন। বিএনপি নেতাকর্মীদের এইসব জঙ্গি হামলার জন্য দায়ী করে মিথ্যা অপবাদ দিয়ে প্রকৃত জঙ্গিদের আড়াল করার পরিবর্তে আপনারা প্রকৃত জঙ্গিদের খুঁজে বের করুন, তাদের বিচারের আওতায় আনুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। বাংলাদেশ জঙ্গি দমনে সবচেয়ে অভিজ্ঞ এবং সফল সরকার বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জঙ্গি কর্মকাণ্ডকে দমন করতে অতীতের অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে প্রস্তুত। আমরা বিএনপির কথায়। এদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলেও যোগ্যতা ও দক্ষতার অভাব রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সাম্প্রতিক সময়ে যারা মানুষ হত্যা করছে তাদের পেছনে কোনো না কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে দাবি তাদের। সিরিয়াল কিলিং, উদ্বেগ, উৎকণ্ঠা, নানা প্রশ্ন জনমনে শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, সম্প্রতি বেশ কয়েকটি খুনের ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। এসব হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি নেওয়ার পরও কেন এমন হত্যাকাণ্ড হচ্ছে তার ব্যাখ্যাও দেন আলোচকরা। যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব নাও থাকে,
তাদের দক্ষতার অভাব, তার এই সন্ত্রাসী মোকাবেলার যোগ্যতা নেই, অথবা তারা চাচ্ছে না। এদের পেছনে একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে এবং রাজনৈতিক কিছু দলের কিছু অংশের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা আছে। আন্তর্জাতিক যে একটি প্যান ইসলামিক রেভলিউশনের যেটা মনস্তাত্ত্বিক কানেকশন সেটিও আছে। তো এরকম পরিস্থিতিতে আমরা বাস করছি। তবে এই বাসটা আমার কাছে মনে হয় না যে আমাদেরকে যতটা শিহরণ সৃষ্টি করতে পেরেছে আতঙ্কের, ঠিক দেশটি ততটি আতঙ্কের মধ্যে নেই। শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাজনৈতিক সমঝোতা দরকার বলেও মনে করেন আলোচকরা। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দলের যে আচার আচরণ যেভাবে করা উচিত এবং যেভাবে করতে দেওয়া উচিত বোধ, সেইটার সুযোগটা অবারিত থাকা দরকার। কারণ গণতন্ত্রকে আপনি যদি সংকুচিত করে ফেলেন, কথা বলার অধিকার যদি সংকুচিত করে ফেলেন, তাহলে সমাজের নীতিহীন রাজনৈতিক চর্চা যদি গণতান্ত্রিক দলগুলো করতেই থাকে, তাহলে দেশটা কিন্তু ওই মোল্লাদেরই জায়গায় চলে যাবে। তখন কিন্তু ঠেকানোর সময় আমরা পাবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা হোমগ্রোন। তো হোমগ্রোন যদি হয়, হোমগ্রোনের উৎসগুলো কি? সেই উৎসগুলো কি এই প্রশ্ন নয় যে যেখানে আইন কাজ করে না, যেখানে গণতন্ত্র নাই, যেখানে সুযোগের সমতা নাই, যেখানে জবাবদিহিতা নাই, যেখানে অপরাধ করলে বিচার হয় না। কাজে এই যদি হোমগ্রোনের উৎস হয়, তাহলে সেগুলো মোকাবেলার পথ কি? সেগুলোর জাতীয় স্ট্র্যাটেজি কি? হত্যাকাণ্ডের পর সরকারের বিভিন্ন মহল থেকে যেসব বক্তব্য দেওয়া হয়, সে ব্যাপারে আরো সতর্ক হবার পরামর্শও দেওয়া হয় এই আলোচনা অনুষ্ঠানে। আগামী বৃহস্পতিবার। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির এবারের কাউন্সিলে সর্বসম্মতভাবে এক নেতা এক পদের বিষয়টি পাশ হলেও অধিকাংশ নেতাই এখনো তাদের দখলে থাকা একাধিক পদ ছাড়ছেন না। নিজের প্রভাব কমে যেতে পারে সে আশঙ্কা থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কাউন্সিলের সিদ্ধান্তটিকে অমান্য করে চলেছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ মনে করেন, গঠনতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে একাধিক পদ ছেড়ে দেওয়া উচিত। এক নেতা একাধিক পদে থাকায় নেতৃত্বের বিকাশ ঠিকমতো হচ্ছে না। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ বিএনপির তৃণমূলের। সে লক্ষ্যেই 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে এক নেতা এক পদের ধারাটি সর্বসম্মতভাবে পাশ করেন কাউন্সিলররা। একমাত্র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া নতুন কমিটিতে পদ পাওয়া নেতারা অন্য পদ ছাড়েননি। মহাসচিব পদে নির্বাচিত হওয়ার পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দেন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির পদ দুটি। কিন্তু তার এই উদাহরণ প্রভাবিত করতে পারেনি শীর্ষস্থানীয় অনেক নেতাকেই। সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ পাওয়ার পরও দপ্তর সম্পাদকের পদে আছেন রুহুল কবির রিজভী আহমেদ। যুগ্ম মহাসচিবদের মধ্যে মুজিবুর রহমান সারোয়ার ধরে রেখেছেন বরিশাল মহানগর বিএনপির সভাপতির পদ, আর মোয়াজ্জেম হোসেন আলালের আছে যুব বিষয়ক সম্পাদক এবং যুব দলের সভাপতির পদ। খায়রুল কবির খোকন আছেন শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতির পদে। হাবিবুন্নবী খান সোহেলের আছে ঢাকা মহানগরের সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদ। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতির পদ ছাড়ছেন না লায়ন আসলাম চৌধুরী। হারুন রশিদ ধরে রেখেছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ, আর সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি খুলনা মহানগর বিএনপির সভাপতির পদ ধরে আছেন নজরুল ইসলাম মঞ্জু। ডাক্তার শাহাদাত হোসেন ধরে রেখেছেন চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদকের পদ এবং বিলকিস জাহান শিরিন আছেন বরিশাল উত্তর বিএনপির সভাপতি পদে। একাধিক পদ ছাড়তে নারাজ নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা। আপনারও তো দুইটা পদ আছে। আমার শুধু মহানগর রয়েছে। সেটার ব্যাপারে কি হ্যাঁ, এখানে পার্টির যে সিদ্ধান্ত হয় সেটাই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, সেটাতে আমাদের পর্যায়ক্রমে আমাদেরকে এই বিষয়টা করতে হবে। ইচ্ছা করলেই তো আর হঠাৎ করে একদিনে এই বিষয়টা সমাধান করা যায় না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ মনে করেন, একাধিক পদে থাকা নেতাদের উচিত একটি রেখে বাকিগুলি ছেড়ে দেওয়া। যেহেতু সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, এখন এটা আমাদের জন্য বাধ্যতামূলক, এটা দ্রুত করা উচিত। অন্যান্য যাদের নাম ইতিমধ্যেই সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব হিসেবে এসেছে, তাদের উচিত স্ব উদ্যোগে পদত্যাগ করে একটি পদ ধরে রাখা। এইখানে কিছুটা হলেও আমি বলবো আমাদের সাংগঠনিক দুর্বলতা। নেতৃত্বের বিকাশে নতুন পদ পাওয়া নেতারা একাধিক পদ ছেড়ে দেবেন, এমনটাই প্রত্যাশা করেন আসম হান্নান শাহ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনর্নিবন্ধন শেষ হচ্ছে শনিবার, তাই উপচে পড়া ভিড়
মোবাইল কোম্পানিগুলোর সেবা কেন্দ্রে। হঠাৎ করে গ্রাহকের চাপে দিশেহারা অপারেটররা। মোবাইল প্রতিষ্ঠানগুলোর সার্ভারের সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। ভুক্তভোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম পুনর্নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম। শনিবার শেষ হয়ে যাবে আঙ্গুলে ছাপ দিয়ে সিম নিবন্ধনের কার্যক্রম। তাই গ্রাহকদের প্রচণ্ড ভিড় মোবাইল কোম্পানিগুলোর সেবা কেন্দ্রে। এখনও সরকারের পক্ষ থেকে সময় বাড়ানোর ঘোষণা আসেনি, বরং বলা হয়েছে নিবন্ধন না করলে 1 মে থেকে 3 ঘন্টা বন্ধ থাকবে অনিবন্ধিত সিমটি। গ্রাহকদের চাপ সামলাতে পারছে না কোম্পানিগুলোর যন্ত্র। শুক্রবার সকাল থেকে আঙ্গুলের ছাপের সঙ্গে সিম নিবন্ধন মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ওরা বলে যে সার্ভার বন্ধ, আমাদেরকে চলে যেতে হলো। এটা এক ধরনের জিম্মি। সিমটা এই পর্যন্ত 3 বার করা হয়েছে, ফেল্ড। এভরিবডি ভোগান্তিতে পড়ছে। সার্ভার ডাউন, এখন কখন ঠিক হবে বলা যাচ্ছে। সিম রেজিস্ট্রেশন করতে পারতেছি না। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে হিমশিম খাবার কথা স্বীকার করেছেন অপারেটররাও। জনগণ সাফারিং হইতেছে তো হইতেছেই। সার্ভারের প্রবলেমটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা আর জনগণের ভোগান্তিটা হবে না। যে এনআইডি থেকে একটা মেসেজটা আসে, সেই মেসেজটা এখন পর্যন্ত আসতেছে না, যার কারণে বিশেষ করে আমাদেরও সমস্যা এবং গ্রাহকেরও সমস্যা হচ্ছে। সিম কার্ড নিবন্ধনের সময় বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। এটা ধরেন যে যেখান থেকে যত নিয়ে পারে, যেমন 30 টাকা থেকে শুরু করে 40-50 টাকাও নেয়, কোথাও 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত নিচ্ছে। কর্তৃপক্ষ যদি আমাদেরকে সঠিকভাবেই না করতে পারে তাহলে সময় বাড়াবে নিশ্চয়ই। দেরি করেই আসছি, কারণ যেটা হলো আমার কাছে মনে হচ্ছিল, খুব আশা ছিলাম যে আরেকটু হয়তো বাড়াবে টাইমিংটা। তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। সমস্যাটা কি অপারেটরদের নাকি এটা দেখতে হবে, এনআইডি কোনো সার্ভার ডাউন না। শনিবার গ্রাহকের চাপ আরও বাড়বে এমন আশঙ্কা করে নির্বাচন কমিশনে থাকা জাতীয় পরিচয়পত্রের সার্ভারে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মোবাইল অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।